করোনাকালীন সময়ে একটি পরিবারের কয়েকজন লোক আলাদা আলাদা বাসায় ছিল। তারা নিজেদের মধ্যে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করছিল। ওই সময়ে পরিবারের বড় ছেলেটি ব্যাংকক থেকে ফিরে আসে, আর ফিরে আসার পরেই তার স্ত্রীর সাথে একই ফ্ল্যাটে থাকলেও সে নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখে দেয় 14 দিনের জন্য। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। ডক্টর কাছে যাওয়ার পরে তার করোনা পজিটিভ হয়, আর কিছুদিন পরেই সে মারা যায়। পুরো পরিবার তাদের ছেলেকে হারানোর পরে মর্মাহত হয়ে পড়ে, কারণ তারা তার ছেলের লাশটা পর্যন্ত দেখতে পারেনি। কিন্তু হঠাৎ করেই সেই লোকটা একদিন তার বোনকে কল করে বসে, আর তার বোনের বিশ্বাস হতে শুরু করে যে তার ভাই এখনো মারা যায়নি। তার বোন ইনভেস্টিগেশন করতে শুরু করে। তখনই বের হয়ে আসে একের পর এক ভয়ঙ্কর রহস্য। তো শেষ পর্যন্ত কি হয়েছিল সেই লোকটার সাথে সেটাই দেখানো হবে আজকের গল্পে। শেষে থাকা টুইস্টটা আপনাদের সত্যিই ভালো লাগবে আশা করছি। সিজন 1 যেহেতু করোনার সময়ে বানানো হয়েছিল, তাই প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে অভিনয়টা করেছে, তাই দেখতে কিছুটা অড লাগতে পারে। কিন্তু সিজন 2টা পুরোটাই ঠিকঠাক ছিল, কারণ সেটা করোনাকালীন সময়ের পরে বানানো হয়েছে। তো আজকে এই ওয়েব সিরিজের দুটো সিজনই একসাথে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ দ্য গন গেমের সিজন 1 এবং 2। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই দেখা যায় একটি লোক হাতে গ্লাভস পরে একটি চাকু পরিষ্কার করছিল, এবং কিছু জায়গা আর কিছু জিনিস এমনভাবে পরিষ্কার করছিল দেখে মনে হচ্ছিল সে কোনো এভিডেন্স মিটিয়ে ফেলছিল। এরপরেই কিছু জিনিস সে বাইরে ফেলে আসতে যাচ্ছিল। সিন কাট হয়ে যায়। তখনই সেই করোনাকালীন সময়কে দেখানো হয়, যেখানে পুরো পৃথিবী থমকে গিয়েছিল। নিউ দিল্লির একটি পরিবারকে দেখানো হয়, গুজরাল পরিবার। সেখানে রাজীব গুজরালকে তার মোবাইল থেকে কয়েকজন মেয়ের সাথে ফ্লার্ট করতে দেখা যায়। তখনই অ্যাডভোকেট চৌধুরী একটি ভিডিও মেসেজ পাঠায় রাজীবকে, আর বলে, আপনি তো ভালোই আছেন, বন্ধু বানিয়েছেন, টাকা ইনকাম করেছেন, আমার টাকা মেরে দিয়েছেন, কিন্তু চৌধুরীর টাকা মেরে দেওয়া এত সহজ নয়। আমার টাকা ফেরত না দিলে যে কি হতে পারে সেটা তো আপনি ভালো করেই জানেন। মেসেজটা দেখার পরেই রাজীব একটু হাসে, এবং সেই মেসেজটা ডিলিট করে দিয়ে চৌধুরীর নাম্বারটা ব্লক করে দেয় সে। এরপরে দেখা যায় গুজরাল পরিবারের সবাই একসাথে ভিডিও কলে আড্ডা দিতে থাকে। সবাই জিজ্ঞেস করে সাহিল কোথায়। সাহিলের ওয়াইফ সোহানি বলে, যখন থেকে ও ব্যাংকক থেকে এসেছে নিজেকে একটা রুমের ভিতর আটকে রেখেছে, বলছে কোয়ারেন্টাইনে রয়েছে। কি আজব। অন্যদিকে সাহিলকে দেখা যায় ল্যাপটপে কোভিড-19-এর সিমটমগুলো কি কি হতে পারে সেগুলো সে সার্চ করছে গুগলে। এই সাহিল ছিল একজন ব্যাংকার। সে তার আরও একজন ডক্টর বন্ধু প্রতীকের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। সাহিল তাকে বলে, ডে 2 এর সব সিমটমই আমার মধ্যে রয়েছে। প্রতীক বলে, তুমি একজন ব্যাংকার, ডক্টর নও, তুমি এসব ভাবা বন্ধ করো। এরপরে তারা কিছুক্ষণ সেখানে আড্ডা দেয়, আর সাহিলও তাদের সাথে যোগ দেয়। সেই মিটিংয়ে সাহিল, তার ওয়াইফ, সাহিলের বাবা মা, তার শাশুড়ি আর সাহিলের ছোট বোন ছিল। তারা সেখানে কিছুক্ষণ আড্ডা দেয়, সবার পরিস্থিতি জানে। আর এই করোনার সময় যে যার বাড়িতে ছিল। শুধুমাত্র সোহানি এবং সাহিল একই বাড়িতে ছিল। তারপরও সাহিল নিজেকে একটি রুমের মধ্যে আটকে রেখেছিল কোয়ারেন্টাইনের নামে। রাতের বেলা সেই ডক্টর প্রতীক আর সাহিলের ছোট বোন আমারা কথা বলতে থাকে। তাদের দুজনের কথা শুনে আমরা জানতে পারি আমারা আর প্রতীকের মধ্যে একটা রিলেশনশিপ ছিল 4 বছরের, যদিও এখন সেটা ব্রেকআপ হয়ে গেছে, আর তারা এখন বন্ধুর মতোই রয়েছে। এদিকে সোহানিকে দেখা যায় যে সাহিলের জন্য খাবার বানাচ্ছিল, আর সেটা সে অনলাইনে ব্লগ করছিল, কারণ সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এরপরে সোহানি এবং সাহিলকে দেখা যায় একই সাথে বসে খাবার খেতে। আসলে তারা ভিডিও কলে একই সাথে ছিল, আর যে যার রুমে বসে খাবার খাচ্ছিল। সোহানি সেখানেও একটা সেলফি নিতে শুরু করে, আর এতে সাহিল বলে, সবসময় পাবলিক ডিসপ্লে কেন করতে হবে, আর এটা নিয়েই তাদের মধ্যে দুজনে একটু ঝগড়া হয়। এরপরেই দেখা যায় অ্যাডভোকেট চৌধুরী কল করে সাহিলকে, আর বলে, তোমার বাবা আমাকে ভিখারি করে দিয়েছে, আর এখন আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছে। সে সাহিলকে থ্রেট দিয়ে তার বাবাকে টাকা ফেরত দিতে বলে। এরপরে সাহিল তার বাবাকে কল করে, আর বলে যে এই অ্যাডভোকেট চৌধুরীটাকে, সে আমাকে ধমকি দিচ্ছে আর রবিবার মধ্যে টাকা ফেরত দিতে বলছে। রাজীব বলে, ও তেমন ভালো লোক নয়, সুবিধার লোক নয়, তুমি ওকে ইগনোর করো। ঠিক তখনই কলিং বেল বাজে। সাহিল জিজ্ঞেস করে, কে এসেছে এত রাতে এই সময়ে? রাজীব বলে, হয়তো ওয়াচম্যান এসেছে ময়লা নেয়ার জন্য। ফোনটা রেখে দেয় রাজীব। পরদিনই সোহানিকে দেখা যায় সে তার সোশ্যাল মিডিয়াতে লাইভ করছিল, আর এই করোনাকালীন সময়ে সে তার বাড়িতে কি করে সেটাই দেখানো হচ্ছিল। আর ওই সময়টাতেই তার কিচেনের সিসিটিভি ক্যামেরাতে ঝাড়ুটা লেগে সেটা বন্ধ হয়ে যায়। এরপরে সোহানি হঠাৎ করেই শুনতে পায় সাহিল তার রুম থেকে প্রচণ্ড কাশছে।
সাহিলকে সে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সাহিল বলে তার জ্বর জ্বর লাগছে। কথাটা শুনেই সোহানীর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তার পরিবারের সবাই যখন জানতে পারে যে সাহিলের 101 ডিগ্রি জ্বর এসেছে, সবাই তাকে হসপিটালে যেতে বলে আর কোভিডের টেস্ট করাতে বলে। কিন্তু সাহিল কোনোভাবেই ডক্টরের কাছে যেতে চাইছিল না। সবাই তাকে জোর করে। আমারা প্রতীককে কল করে আর ডক্টর প্রতীক বাসায় এসে সাহিলকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টরের কাছে যাওয়ার একদিন পরেই সাহিল সোহানীকে একটা রিপোর্ট পাঠায়, যেটা ছিল করোনা পজিটিভ, অর্থাৎ সাহিলের করোনা হয়েছে। সবাই এটা দেখে টেনশনে পড়ে যায়। এদিকে সাহিল আর সোহানী যে অ্যাপার্টমেন্টে থাকতো তারা সবাই জেনে যায় যে সাহিলের করোনা হয়েছে, আর এই জন্যই তারা সোহানীকে তার ফ্ল্যাটের ভিতরে সিল করে দেয়, অর্থাৎ সে বাইরে বের হতেই পারবে না। কিন্তু রাজীব মুম্বাই থেকে তার প্রভাব খাটিয়ে সেটা দূর করে দেয় আর সোহানীকে আপাতত সেই ফ্ল্যাটে ঠিকঠাকভাবে থাকতে দেয় তারা। এদিকে দেখা যায় সবাই সাহিলের জন্য খুব টেনশন করছিল। সাহিলের মা কান্নাকাটি করছিল, কিন্তু কারো কোনো কিছু করার ছিল না, কারণ কোনোভাবেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছিল না। এর একদিন পরেই সোহানী সবাইকে জানায় সাহিল এখন আইসিইউতে, কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। এদিকে আমরা সাহিল যে হসপিটালে অ্যাডমিট ছিল সেখানে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে সে কল করে, কিন্তু সেই হসপিটাল থেকে বলা হয় ওই হসপিটালে সাহিল নামের কোনো পেশেন্ট নেই। এদিকে সোহানী সহ বাকি সবাই সেই হসপিটালে যোগাযোগ করেও সাহিলের সাথে যোগাযোগ করতে পারছিল না। এই 2 দিন পরেই সোহানী একদিন মাঝরাতে কল করে আমারাকে আর বলে সাহিল মারা গেছে। সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কোনোভাবেই তারা সাহিলকে শেষবারের মতো একবার দেখতে পর্যন্ত পারছিল না। এদিকে সাহিলের সোসাইটি মেম্বাররা সোহানীকে কোনোভাবেই সেই ফ্ল্যাটে থাকতে দিতে চাইছিল না, তাকে বের করে দিতে চাইছিল। রাজীব আবারও তার প্রভাব কাটিয়ে সোহানীকে সেখানেই থাকার ব্যবস্থা করে দেয়। সোহানী বলে সে 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, যেহেতু সে সাহিলের সাথে ছিল। এরপরে এখান থেকে সে অন্য জায়গায় শিফট করে যাবে। সবাই যখন আবারও একসাথে ভিডিও কনফারেন্সে কথা বলছিল, সাহিলকে পড়ানো হয়েছে এমন একটি ছবি পাঠিয়ে দেয়। এর 2 দিন পরে আমরা যখন মদ খেয়ে ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তার মোবাইলে একটি ভিডিও কল আসে, আর কলটি ছিল তার ভাই সাহিলের মোবাইল থেকে। আমরার সাথে সাথে কলটা রিসিভ করে, কিন্তু অপর প্রান্ত থেকে কিছুই দেখা যায় না। একটু পরে কলটা কেটে যায়। এদিকে সেই পরের দিনই সকালে সোহানীর হঠাৎ করেই টিভির আওয়াজে ঘুম ভেঙে যায়। টিভি কে চালালো সোহানী সেটা বুঝতে পারে না। সে ড্রয়িং রুমে আসে আর দেখতে পায় টিভির ভিতরে নিউজ চলছে, কিন্তু তার বাড়িতে তো সে ছাড়া আর কেউ নেই। তাহলে টিভি কে চালালো? কিছুক্ষণ পরে সে পুরো বাড়িটা ঘুরে দেখে, কিন্তু যখনই আবারও ঘুরে সে ড্রয়িং রুমে আসে, ঠিক তখনই দেখতে পায় টিভিটা বন্ধ। সোহানী অবাক হয়ে যায়। সে সাথে সাথে কেবল টিভি অপারেটর আর ওয়াইফাই অপারেটরকে কল করে, কিন্তু সেখানে বলা হয় তাদের কানেকশনে কোনো সমস্যা নেই। আমরা যখন তার বাবা মাকে এই কথাটা বলে, সবাই ভাবতে থাকে আমরা হয়তো একটু বেশি শোকাহত হয়ে পড়েছে, এই জন্য এসব কল্পনা করছে। আর রাজীব তো বলে গত রাতে তুমি ড্রিঙ্কস করেছিলে, এই জন্যই এমনটা হয়েছে। আমরা বলে বাবা আমি আমার ড্রিঙ্কস কন্ট্রোল করতে পারি। তো এরপরেই দেখা যায় গুজরাল পরিবারের সবাই ভিডিও কনফারেন্সে আবারও সাহিলের জন্য পূজা করছিল। তখনই সাহিলের মা হঠাৎ করে ভিডিওতে দেখতে পায় হয়তোবা সোহানীর পেছন দিকেও একজন যাচ্ছিল। সে তাকে বলে, এতে সোহানীও একটু ভয় পেয়ে যায়, সে একাই যাচ্ছিল। কিন্তু সোহানীর মা বারকা বলে ঠিক আছে তুমি মোবাইলটা নিয়ে যাও, দেখি কে আছে। কিন্তু সোহানী যেয়ে সেখানে কাউকেই দেখতে পায় না। সোহানী রাজীবকে বলে বাবা যখন থেকে সাহিল মারা গেছে তখন থেকে এই ফ্ল্যাটের ভেতরে সব আজব আজব জিনিস ঘটছে, আর এতে আমার খুব ভয় করছে। সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তোমার কোয়ারেন্টাইন শেষ হলে তুমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এসো। এরপরে কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন আমরা কল করে সোহানীকে আর বলে তুমি কি চেক করতে পারবে ভাইয়া শেষবারের মতো কাকে কল করেছিল? সোহানী বলে তোমার ভাইয়ের মোবাইল তো হসপিটালেই রয়েছে, আমার কাছে নেই। এরপরে আমরা তার ভাই সাহিলের জিমেলটাতে লগ ইন করতে চায়, কিন্তু সে পাসওয়ার্ড জানতো না, এই জন্য সে সেখানে ঢুকতে পারে না। এরপরে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলে তোমাদের মধ্যে কেউ কি ফোনের লোকেশন ট্রেস করতে পারো? এর পরের দিনই আমারাকে দেখা যায় সে হসপিটালে আবারও কল করে আর বলে সাহিল মারা গিয়েছিল, আমি তার ছোট বোন, তার যেসব জিনিসপত্র ছিল সেগুলো আমরা কালেক্ট করতে চাই। কিন্তু হসপিটাল থেকে সেই লোকটা বলে সাহিল নামের কোনো পেশেন্ট মারা যায়নি এই হসপিটালে। তখন আমরা কোন ডেটে সে মারা গিয়েছিল, কি কি হয়েছিল সবকিছু খুলে বলে। কিন্তু হসপিটালের ওই লোকটা বারবার একই কথা বলছিল যে হসপিটালে ওই তারিখে শুধুমাত্র 65 বছরের একজন বৃদ্ধ মহিলাই মারা গিয়েছিল, আর কেউ মারা যায়নি। কথা শুনে অবাক হয়ে যায় আমরা।
এদিকে সুনিতা দেখতে পায় তার বৌমা সোহানি তার ছেলের মৃত ছবি দিয়ে সেটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই জন্য সে তার হাজব্যান্ড রাজীবকে কল করে আর বলে সবকিছু এবং পাবলিকলি ডিসপ্লে কেন করতে হবে, সাহিলের শেষক্রিয়ার পুজোর ছবি কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। কিন্তু রাজীব কোনো কথা বলে না। একটু পরে সে সুনিতাকে একটি নিউজ দেখায় যেখানে একটি ফ্যাক্টরি আগুনে দাউ দাউ করে জ্বলছিল আর সুনিতা দেখতে পায় এই ফ্যাক্টরিটা তাদেরই ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়। রাজীব ভাবতে থাকে এই কাজটা হয়তোবা অ্যাডভোকেট চৌধুরী, সে হয়তো তার টাকা দেয়নি, এই জন্যই সে এটা করেছে। এদিকে আমারা তার বাবা মাকে আবারও কল করে এবং পুরো বিষয়টা খুলে বলে যে সেই হসপিটালে সাহিল নামের কোনো পেশেন্টই ছিল না আর সেই দিন মারা গিয়েছিল ৬৫ বছর একজন বৃদ্ধ মহিলা, আর কেউ নয়। কিন্তু তার বাবা মা কোনোভাবেই বিশ্বাস করে না আর বলে সাহিল কেন আমাদের মিথ্যে বলবে, প্রতীক নিজে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমারা বলে হয়তোবা ভাইয়ার কোনো প্রবলেম হয়েছে বা সে কোনো বিপদে আছে। রাজীবের সন্দেহ হতে থাকে অ্যাডভোকেট চৌধুরীকে, কারণ সে সাহিলকে থ্রেট দিয়েছিল, তাই সে তাকে কল করে আর জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়। অ্যাডভোকেট চৌধুরী বলে আগে আমার টাকা দাও, তোমাকে 2 দিনের সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আমাকে টাকা দেবে আর তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে। কথা শুনে হতবাক হয়ে যায় রাজীব। রাজীব প্রথমে এই কথাটা কাউকেই বলে না, সে টাকার ব্যবস্থা করতে থাকে। এদিকে আমারা কল করে ডক্টর প্রতীককে আর সবকিছু খুলে বলে। ডক্টর প্রতীক বলে ঠিক আছে, আমি সেই হসপিটালে কন্ট্যাক্ট করছি, ডক্টরের সাথে কথা বলে দেখছি আসলে বিষয়টা কি হয়েছে। এদিকে রাজীব যখন সম্পূর্ণ টাকা ব্যবস্থা করতে পারছিল না, তখন অবশেষে সে আমারা এবং তার স্ত্রীকে বিষয়টা খুলে বলে যে অ্যাডভোকেট চৌধুরী এই সব কিছুর পেছনে রয়েছে। এদিকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমারাকে বলে আমি তোমাকে একজন হ্যাকারের নাম্বার দিচ্ছি। সেই হ্যাকারের সাথে কথা বলতে থাকে যার নাম ছিল স্যাম। আমারা তাকে বলে একটি মোবাইলের লোকেশন ট্রেস করতে হবে। সেই হ্যাকার তাকে 20,000 টাকার বিনিময়ে কাজটা করে দিতে রাজি হয় আর আমরাও এতে রাজি হয়ে যায়। এদিকে রাজীব কল করে অ্যাডভোকেট চৌধুরীকে আর বলে আমি তোমার টাকা সব দিয়ে দেব, ব্যবস্থা করেছি আমি। তার আগে আমি আমার ছেলে সাহিলের সাথে একবার কথা বলতে চাই। কিন্তু অ্যাডভোকেট চৌধুরী বলে কোনোভাবেই টাকা পাওয়ার আগে সাহিলের সাথে যোগাযোগ করা যাবে না। এদিকে আমারার কথাতে রাজীব সাহিল যে হসপিটালে ভর্তি হয়েছিল সেই হসপিটালের রোগীদের তালিকা বের করে, কিন্তু সেখানে সাহিলের নাম ছিল না, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। কারণ প্রতীক তাদের বলেছিল সে সাহিলকে হসপিটালের সামনেই নামিয়ে দিয়ে এসেছে। এদিকে রাতের বেলা সোহানির ফ্ল্যাটের মধ্যে কেউ ঢিল মারে, এতে জানার কাজ ভেঙে যায়। পরদিন যখন সোহানি সবাইকে এটা জানায়, রাজীব বলে আমি সবাইকে বলে দিয়েছি, তারপরে ওরা এমন ব্যবহার কেন করছে, আমি আবার সবার সাথে কথা বলছি। এদিকে সেই হ্যাকার স্যাম আমারাকে তার ভাইয়ের লোকেশন সেন্ড করে দেয়। আমারা তার বাবা মাকে নিয়ে ভিডিও কনফারেন্সে আসে এবং একসাথে সেই লোকেশনটা দেখতে থাকে, যেটা একটা সময় দেখা যায় সাহিল যে অ্যাপার্টমেন্টে থাকতো সেখানেই সে ফোনের লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু সেটা সাহিলের ফ্ল্যাটে নয় বরং পার্কিং লটে। আমারা এটাই গেস করে। সাথে সাথে সেই অ্যাপার্টমেন্টের দারোয়ানকে কল করে আমারা এবং তাকে তার মোবাইলের লোকেশন অন করতে বলে। আর সেই দারোয়ানকে বলে আমি তোমাকে যেখানে যেতে বলছি তুমি সেখানেই যাও। দারোয়ান এরপরেই দেখতে পায় সোহানির গাড়ির ভেতরেই সাহিলের মোবাইলটা ছিল। এটা দেখার পরে তারা তিনজনই অবাক হয়ে যায়। তখন রাজীব বুঝতে পারে যে অ্যাডভোকেট চৌধুরী তাকে যেটা বলেছে সে শুধুমাত্র তাকে একটা ধোঁকা দিয়েছে, অর্থাৎ সাহিল তার কাছে নেই। সে সাহিলের কথা জিজ্ঞেস করেছিল আর অ্যাডভোকেট চৌধুরী সাথে সাথে কথাটা বানিয়ে ফেলেছিল যে সাহিল তার কাছে রয়েছে, আর এভাবেই সে তার টাকা আদায় করতে চেয়েছিল। অন্যদিকে আমারা বলে তার মানে ভাবি কি সব কিছুর পেছনে রয়েছে। আমারার সন্দেহটা বেড়ে যায়। সে সাহিলের সবকিছু চেক করে, জিমেল আইডি এছাড়া আরও বাকি সবকিছু। অন্যদিকে সোহানি যে ছবিটা পাঠিয়েছিল যেখানে সাহিলকে পোড়ানো হচ্ছিল সেই ছবিটাও দেখায় সে, কিন্তু সেখানে হঠাৎ করে আমার চোখ পড়ে ছবির এক কোনায়, যেটা জুম করে সে দেখতে পায় সেটা গুগল থেকে ডাউনলোড করা একটা ফটো ছিল। এটাই চেক করে আমরা অবাক হয়ে যায়। অন্যদিকে সুনিতা কল করে সোহানিকে। সে দেখতে পায় সোহানি কিছু গোছাচ্ছিল আর সে জানতে পারে যে সোহানি কালকেই এই বাসা ছেড়ে চলে যাচ্ছে, কারণ তার কোয়ারেন্টাইন শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমরা সাহিলের যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল হসপিটাল থেকে, এছাড়া তার যে রিপোর্টটা দেওয়া হয়েছিল কোভিডের, সেটা চেক করতে থাকে সেই হসপিটালের রোগীদের তালিকা থেকে, যেখান থেকে দেখা যায় সেই দিন 65 বছরের যে মহিলা মারা গিয়েছিল তার রিপোর্টটাই নকল করে কেউ সাহিলের নামে চালিয়ে দিয়েছিল। আমরা ভাবতে থাকে এই রিপোর্টটা তো সোহানি তাদের দিয়েছে। এদিকে দেখা যায় আমারার কথা মতো রাজীব তার প্রভাব খাটিয়ে ডক্টর প্রতীক, সোহানি এবং অ্যাডভোকেট চৌধুরীর কল লিস্ট বের করে আর সেখানে তারা সেটা চেক করতে থাকে। রাজীব দেখতে পায় এর মধ্যে ডক্টর অ্যাডভোকেট নেই, কিন্তু প্রতীক আর সোহানির মধ্যে অনেকবার কথা হয়েছে। অন্যদিকে আমারাও তার বাবা মাকে বলতে থাকে যে তাদের ভাবি সোহানি তাদেরকে যা যা পাঠিয়েছে সেই সব কিছু ফটোই ছিল নকল।
তখন তারা সব 2-2-4 করে মিলিয়ে ফেলে যে হয়তো সোহানী আর প্রতীক একে অপরের সাথে অ্যাফেয়ারে ছিল আর তারা দুজন মিলেই সাহিলকে মেরে ফেলেছে। অন্যদিকে সোহানীকে ধরার জন্য তাদের কাছে আর একটা রাত সময় ছিল, কারণ সোহানী কালকে রাতের পরেই সেখান থেকে চলে যাবে। তাড়াতাড়ি আমরা কল করে সেই হ্যাকার স্যামকে আর বলে সেই বাসার সিসিটিভি ফুটেজ হ্যাক করার জন্য। স্যাম সোহানীর বাসার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে, কিন্তু ওয়াইফাই যেহেতু বন্ধ করে রেখেছিল সোহানী ঘুমানোর সময়, এই জন্য তারা সিসিটিভি ক্যামেরায় কিছুই দেখতে পায় না। সকালবেলায় রাজীব সেই সিসিটিভি ক্যামেরা চেক করে আর দেখতে পায় প্রতীক সেখানে সোহানীর সাথে কথা বলতে এসেছিল আর তারা দুজন একসাথে কথা বলেছে আর লুকিয়ে চলেও গেছে। এটা দেখে তারা বুঝতে পেরে যায় যে সাহিলকে এরা দুজনই কিছু করেছে। অন্যদিকে সোহানী যে একদিন লাইভ করার সময় তার রান্নাঘরের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল বা নষ্ট করে ফেলেছিল, এটাও রাজীব দেখতে পায়। তারা ভাবতে থাকে এই পুরোটাই প্ল্যান করেছিল সোহানী, হয়তোবা কিচেনের মধ্যেই সাহিলের লাশটা তারা দুজনে মিলে কিছু করেছে আর এই জন্যই সেখানকার সিসিটিভি ক্যামেরাটা আগে থেকেই তারা বন্ধ করে রেখেছিল। এরপরেই আমরা স্যামকে আবারও কল করে আর বলে আমার ভাবির ফোন হ্যাক করতে হবে। স্যাম বলে ঠিক আছে, আমি তোমাকে একটি লিঙ্ক পাঠাচ্ছি আর সেই লিঙ্কটা তুমি তোমার ভাবির মোবাইলে পাঠাও। সে যদি একবার ক্লিক করে তাহলেই তার মোবাইলটা হ্যাক হয়ে যাবে। আমরা সেটাই করে। সোহানী যখন বাইরে বের হয়ে যাবে তখনই আমরা তাকে কল করে আর বলে আমার একটা জরুরি কাজ আছে, তোমাকে একটা ভোট দিতে হবে, তুমি এই লিঙ্কটাতে গিয়ে সেখানে একটি ভোট দিয়ে আসো। এরকম বিভিন্নভাবে বুঝিয়ে সে সোহানীকে সেই লিঙ্কটা দেখতে বলে। সোহানী বলে ঠিক আছে। এরপরেই সোহানী সেই লিঙ্কটাতে ক্লিক করে আর সাথে সাথেই তার মোবাইল হ্যাক হয়ে যায়। আমরা তার মোবাইল চেক করে সে দেখতে পায় প্রতীক তাকে মোবাইলে SMS করেছিল আর এখন যে সে যাচ্ছে সেটাও প্রতীকের সাথেই যাচ্ছে। তাই আমরা তাড়াতাড়ি তার বাবাকে বলে যে করে হোক ভাবিকে থামাতে হবে, ওরা এখান থেকে একবার পালিয়ে গেলে আমরা ওকে আর ধরতে পারবো না। রাজীব সাথে সাথে একজন পুলিশ অফিসারকে কল করে আর তাকে জোর দিয়ে বলে কিছু একটা করার জন্য। এদিকে সোহানী ফোনটা রাখার পরেই সে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার বাসায় কলিং বেল বাজে এবং দরজা খুলতেই কেউ সোহানীকে টেনে নিয়ে যায়। পরে দেখা যায় রাজীবের কথা মতো সেগুলো পুলিশ ছিল। পুলিশ সোহানী এবং প্রতীক দুজনকে অ্যারেস্ট করেছে। পুলিশ রাজীবকে বলে সোহানী এবং প্রতীক কি বলছে বোঝা যাচ্ছে না, তাদের কথা দুজনের কথাই ছিল আলাদা আলাদা। এদিকে পুলিশকে দেখা যায় প্রতীককে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখানে প্রতীক বলে সোহানীর সাথে তার কোনো অ্যাফেয়ার নেই। এদিকে সোহানীকে জিজ্ঞেস করলে সে বলে যে তার সাথে প্রতীকের কোনো অ্যাফেয়ার নেই আর সাহিলের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে। কিন্তু সেই পুলিশ অফিসার বলে সাহিলের যে করোনা ভাইরাস হয়েছে এটা তাকে কে বলেছে? সোহানী বলে সাহিল নিজে ফোন করে বলেছে, 25 তারিখে সে রিপোর্ট পাঠিয়েছে। পুলিশ বলে কিন্তু 24 তারিখে তো সাহিলের মোবাইলটা তোমার গাড়ির ডিকির মধ্যেই ছিল, তাহলে 25 তারিখে সাহিল কিভাবে SMS পাঠালো? এদিকে প্রতীককে জিজ্ঞেস করা হয় সে সোহানীর বাড়িতে কেন গিয়েছিল। প্রথমে প্রতীক অস্বীকার করলেও পরে বলে হ্যাঁ সে গিয়েছিল 24 তারিখে সাহিলকে নিয়ে আসার জন্য। কিন্তু তখনই সে পুলিশ অফিসার বলে কিন্তু সিসিটিভি ফুটেজে আমরা যে ভিডিওটা দেখেছি সেটা 29 তারিখের, অর্থাৎ সোহানী এবং প্রতীক যা যা বলছিল সবকিছুই ছিল মিথ্যে। এদিকে সোহানী যখন জানতে পারে যে সাহিলের মৃত্যু হয়েছিল 26শে মার্চ, কিন্তু 29শে মার্চ আমারার মোবাইলে তার মোবাইল থেকে কল গিয়েছিল, এটা শুনে সে পুরোপুরি অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সাহিলের জিমেলে একটা মেল এসেছিল আর সেখানে সে ব্যাংককের টিকিটটা ক্যান্সেল করেছিল, অর্থাৎ সাহিল ব্যাংককে যায়নি, কিন্তু সে সবাইকে বলেছিল সে ব্যাংককে গিয়েছিল। এদিকে প্রতীককে পুলিশ বলে যে তোমার মোবাইলে সোহানীর বাসার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস পাওয়া গেছে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা দিয়ে তুমি সোহানীকে দেখতে। অন্যদিকে তোমাদের মেসেজগুলো তো খুব রোমান্টিক ছিল, এতেই বোঝা যায় তোমরা দুজন অ্যাফেয়ারে ছিলে আর দুজনে মিলেই সাহিলকে খুন করেছো। প্রতীক এই সবকিছু শুনে শুধু অবাক হয়ে যায়। এদিকে আমরা আরও সেই জিমেলের ভিতরে দেখতে পাই যে সাহিল দুবাইয়ের একটা শপ থেকে কিছু শপিং করেছিল আর সেটারই ট্রানজ্যাকশন বিলটা সেখানে এসেছিল। আমরা বুঝতে পেরেছিল সাহিল ব্যাংকক না গিয়ে দুবাই গিয়েছিল। এদিকে পুলিশ সোহানীকে জিজ্ঞেস করে সাহিলকে মেরে তার ডেড বডিটা কি করেছেন। সোহানী বলে সাহিল মারা গেছে আর তার ডেড বডি পুড়িয়ে ফেলা হয়েছে। এদিকে পুলিশ বলে সাহিলকে যে পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে কে গিয়েছিল। সোহানী বলে কেউ যায়নি, আমাকে ছবি পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ বলে সেই ছবিটা তো আপনার ল্যাপটপ থেকেই ডাউনলোড করা হয়েছিল আর আপনার ল্যাপটপ থেকেই পাঠানো হয়েছিল। এটা শোনার পরে সোহানীর মনে পড়ে যখন ব্যাংকক থেকে সাহিল এসেছিল তখন সে তাকে বলেছিল সে 14 দিনের সেলফ কোয়ারেন্টাইনে যাবে আর এই সময়টাতে তার ল্যাপটপটা প্রয়োজন হবে। তার মানে সাহিল নিজেই এই ছবিটা ডাউনলোড করেছিল।
এদিকে আমরা সেই হ্যাকার স্যামের মাধ্যমে দুবাই যাওয়ার পরে সাহিল যে কার্ডটা ব্যবহার করেছিল সেটা কার নামে সেটা বের করে ফেলে, যেটার নাম ছিল রাবিব। এদিকে সেই পুলিশ অফিসার আবারও প্রতীককে জিজ্ঞেস করে যে সাহিলকে কিভাবে মারা হয়েছে। ওয়েব সিরিজের শুরুর ঘটনাটা মনে পড়ে, যেখানে একজন লোক হাতে গ্লাভস পরে চাকু পরিষ্কার করছিল, কয়েকটা জায়গা পরিষ্কার করছিল। অন্যদিকে সাহিলের একটা রক্তমাখা হুডি পুলিশ দেয় সোহানিকে। সোহানি জিজ্ঞেস করে এটা তো সাহিলের হুডি, ওইটাতে রক্ত কেন, ওর কি হয়েছে? এদিকে একটা সময় প্রেশার এসে প্রতীক বলে দেয় এই সবকিছু সাহিলের প্ল্যান, আর সাহিল জীবিত আছে, মারা যায়নি। পুলিশ জিজ্ঞেস করে সে এখন কোথায়। প্রতীক বলে জানি না, কারণ কালকে পর্যন্ত সে আমার সাথেই ছিল, আজকে সকালেই সে চলে গেছে। বিশ্বাস হয় না পুলিশের প্রতীকের কথা। এরপরে জিজ্ঞেস করে প্ল্যান কি ছিল খুলে বলো। প্রতীক বলতে শুরু করে যখনই সে ব্যাংকক থেকে এসেছিল সে প্রতীককে ভিডিও কলে কথা বলছিল আমি তোমাকে 100 কোটি টাকা দেব যদি তুমি আমার সাথে কাজ করো, যেটা তোমার সারা জীবনের স্যালারি চাইতেও বেশি। প্রতীক টাকার লোভে পড়ে যায়। সে জিজ্ঞেস করে কি করতে হবে। এরপরে সাহিল তাকে পুরো প্ল্যান বলেছিল। সাহিল আসলে সেই রুমের ভিতরে থেকে অভিনয় করছিল যে তার জ্বর এসেছে, কাশি এসেছে, আর সে ইচ্ছে করে এই সব কিছুর সাহায্য নিয়েছিল প্রতীকের কাছ থেকে, যাতে প্রতীক সবাইকে বললে তারা বিশ্বাস করে, কারণ প্রতীক একজন ডক্টর। এরপরে দেখা যায় সোহানির ল্যাপটপটা নিয়ে সেই ঘরের ভেতরেই সোহানির নামে একটা জিমেল আইডি খোলে, আর সেটা থেকেই গুগল থেকে সেই ফটো ডাউনলোড করে, যেটা সে প্রতীককে দেয়, আর প্রতীক পাঠিয়ে দেয় সোহানিকে। আর কি করলে সবাই সন্দেহ করবে যে সাহিলের করোনা হয়েছে সেটা প্রতীক তাকে শিখিয়ে দেয়। আর সোহানির ফ্ল্যাটের টিভি, ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা সবকিছুর অ্যাক্সেস ছিল সাহিলের কাছে। এরপরে প্রতীক যখন সাহিলকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার অভিনয় করে তখন সে তার মোবাইল থেকে, অর্থাৎ সাহিল তার মোবাইল থেকে কখনো সোহানির ফ্ল্যাটের টিভি অফ অন করে অথবা সোহানির ফ্ল্যাটের লাইট অফ অন করে। পুলিশ প্রতীক এবং সাহিলের সব ফোন রেকর্ড চেক করতে থাকে। পুলিশ জিজ্ঞেস করে সবকিছুই বুঝলাম, কিন্তু আমাকে ফোন কে করেছিল? প্রতীক বলে ফোনটা আমি করেছিলাম, কিন্তু এটাও সাহিল আমাকে বলেছিল। এরপরেই সাহিলের ফোনটা সোহানির গাড়ির ব্যাকসিটে রেখে আসার জন্য সে আমাকে বলেছিল। সাহিলের প্ল্যান ছিল যে এই কলটা করার পরে আমার সন্দেহ হয়ে যাবে, আর এরপরেই সে খুঁজতে শুরু করবে এইসবের পেছনে কে রয়েছে। কারণ প্রতীক তখন তাকে জিজ্ঞেস করেছিল যে আমরা এই কাজটা করবে কিনা। সাহিল বলেছিল আমরা হচ্ছে ব্লাড হাউন্টের মতো, যদি একবার রক্তের গন্ধ শুকে যায় তাহলে সেটাকে সে খুঁজে বের করেই ছাড়বে। এরপরে সাহিল তাকে বলেছিল যে সোহানির সাথে যে ফ্ল্যাটে দেখা করে আসতে। প্রতীক প্রথমে রাজি হয়নি, কিন্তু সাহিল তাকে বলেছিল তুমি এই পর্যন্ত এসেছো, কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তুমি ফেঁসে যাবে, কিন্তু তুমি যদি সোহানির সাথে দেখা করতে যাও তাহলে তুমি সবাইকে বলতে পারবে তুমি তার সাথে দেখা করতে এসেছিলে। তাই প্রতীক বাধ্য হয়ে সেই দিন সোহানির সাথে তার ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিল। অন্যদিকে প্রতীক আর সোহানির যে মেসেজগুলো ছিল সেগুলোও ছিল সাহিলের প্ল্যান। যখন প্রতীকের ফ্ল্যাটে সাহিল ছিল তখন একদিন সে তার ফোনটা নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে সে সোহানিকে মেসেজ পাঠিয়েছিল। এরপরে নিজেই সেই মেসেজগুলো ডিলিট করে দিয়েছে যাতে প্রতীক এই ব্যাপারে কিছু জানতে না পারে। এরপরেই প্রতীক বুঝতে পারে যে সাহিল তাকেও বোকা বানিয়েছে, সে তাকেও ধোঁকা দিয়েছে। তখনই দেখানো হয় সাহিলের টি শার্টের ভেতরে যে ব্লাডটা লেগেছিল সেটা সত্যি সাহিলের ছিল, আর সেটা সে নিজেই করেছে। ওয়েব সিরিজের শুরুতে যে লোকটাকে দেখানো হয়েছিল সে আর কেউ নয়, সাহিল ছিল। সাহিল নিজের হাত থেকে রক্ত নিয়ে সেটা টি শার্টে লাগিয়ে দিয়েছিল। সাহিল যে প্রতীকের বাসায় ছিল সেই সব এভিডেন্স সে মিটিয়ে দেয় যাতে সবাই সবকিছু বুঝে যায়। আর এখানে সাহিল তার ওয়াইফ অর্থাৎ সোহানির বিরুদ্ধেও একটা প্রতিশোধ নিয়েছিল। সেই দিন প্রতীককে দিয়ে সাহিল আমারাকে কল করেছিল তার মোবাইল দিয়ে, যাতে আমরা বুঝতে পারে যে তার ভাই হয়তো এখনো জীবিত আছে বা কোনো বিপদে আছে। আমরা খুঁজতে শুরু করবে, আর তখনই তার সন্দেহ চলে যাবে সোহানির দিকে, কারণ সোহানি সাহিলের মৃত্যুর সব খবর সবাইকে দিয়েছে এবং সব রিপোর্ট আর ফটো দিয়েছে। তাই স্বাভাবিকভাবে সবাই তাকেই সন্দেহ করবে। এরপরেই ঘটনায় চলে আসবে প্রতীক, কারণ সেই মেসেজ, সিসিটিভি ফুটেজ সব জায়গায় প্রতীকের উপস্থিতি ছিল। আর আমরা সব বাকি সবাই বুঝতে পারবে যে সোহানি আর প্রতীকের একটা অ্যাফেয়ার ছিল, আর এই জন্যই হয়তোবা তারা সাহিলকে খুন করে ফেলেছে। এরপরে তারা পুলিশের কাছে যাবে, আর পুলিশও সেটাই ভেবে তাদের দুইজনকে অ্যারেস্ট করবে। সাহিল আসলে সোহানিকে ভালোবাসতো না, সে তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল, কারণ সোহানি সবসময় মাঝে মধ্যেই তাকে টাকার খোঁটা দিত, তাকে অপমান করত, এমনকি সাহিলের বাবা মার সামনেও। এই জন্যই সাহিল এই প্রতিশোধটা নিয়েছিল। এদিকে পুলিশ যখন কোনোভাবেই প্রতীকের কথা বিশ্বাস করছিল না তখনই প্রতীক বলে স্যার আমার একজন সাক্ষী রয়েছে যে দেখেছে সাহিল আমার বাসায় ছিল। আমার প্রতিবেশী নিখিল, সে একদিন আমার বাড়িতে এসেছিল, আমি তখন ওয়াশরুমে ছিলাম, আর তখনই সে নিখিলের সাথে দেখা করেছিল, অর্থাৎ সাহিল
দেখা করেছিল। এদিকে পুলিশ সেই নিখিলকে যে জিজ্ঞেস করে জানতে পারে সেই দিন সে সাহিলকে নয় রবি নামের একজন লোককে দেখেছিল। এই কথাটা যখন রাজীব, সুনিতা এবং আমারা আলোচনা করছিল তখনই আমরা ভাবতে থাকি এই রবি সেই রবি নয় তো যার কাজটা দুবাই ট্রানজ্যাকশন করা হয়েছিল। এদিকে আমারার কথা মতো পুলিশ সুহানিকে জিজ্ঞেস করে সে রবি বি নামে কাউকে চিনে কিনা। তখনই সুহানি বলে রবি বি মানে রবি ভাটিয়া, তার এক্স বয়ফ্রেন্ড। তখনই সুহানি বুঝতে পারে যায় সাহিল এবং রবি ভাটিয়া মিলে তাকে এবং প্রতীককে এই কেসটাতে ফাঁসিয়ে দিয়েছে। এদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছিল একটি ব্যাংক থেকে 350 কোটি টাকার স্ক্যাম হয়েছে আর সবাই ধারণা করছে এই স্ক্যামের সাথে ব্যাংকের কোনো এমপ্লয়ি জড়িত। ঠিক তখনই দেখা যায় সাহিল এই নিউজটা দেখে হাসছিল, তার মানে এই স্ক্যামটা সেই করেছিল। পুরো একটা প্ল্যান করেই সবকিছু সে করেছে। প্রথমে ব্যাংকে 350 কোটি টাকার স্ক্যাম করেছে, তারপরে করোনাতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছে, এরপরে পুলিশকে দিয়ে বিশ্বাস করিয়েছে যে তার ওয়াইফ এবং তার বন্ধু মিলে তাকে খুন করেছে। তাদের দুইজনকে খুনের কেসে ফাঁসিয়ে দিয়ে আর সেই টাকা নিয়ে সাহিল চলে যাবে অন্য দেশে। এরপরে সাহিল ইন্টারনেটে একটা ট্রাভেল এজেন্সির সন্ধান পায় যেখানে নেপাল বর্ডার দিয়ে সে ইন্ডিয়া থেকে চলে যেতে পারবে, আর সেটাই সে বুক করে। আর সেখানে সে বুক করে রবি ভাটিয়ার নাম দিয়ে। মানেটা হচ্ছে সাহিল শুধু একাই এই প্ল্যানে ছিল, রবির নামের কার্ড এবং রবির নামটাই সে ইউজ করেছে। এদিকে পুলিশ হেফাজতে থাকার সময় আমারা সোহানার সাথে ভিডিও কলে কথা বলে। সোহানি তাকে বলে সে আমাদের সবাইকে বোকা বানিয়েছে, সবাইকে, আর ওকে আমি এখন ছাড়বো না। আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2 এর শুরুতেই দেখা যায় একটা লোক দরজার ফাঁক দিয়ে কাউকে গুলি করছে। ঠিক এরপরেই সিন শিফট হয়ে যায় আর একটা নিউজ দেখানো হয় যেখানে 6 মাস কেটে গেছে, করোনার প্রভাবও অনেকটা কেটে গেছে, মানুষ বাইরে বেরোতে শুরু করেছে, পৃথিবীও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আর এই 6 মাস সোহানি আর প্রতীক পুলিশের হেফাজতেই ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আরও কোনো প্রমাণ প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদেরকে বেল দিয়ে দেয়। এদিকে সেই ব্যাংক স্ক্যাম নিয়ে ইনভেস্টিগেশন করেও পুলিশ জানতে পেরে গেছে এই সব কিছুর পেছনে সাহিলই রয়েছে। একদিন আমরা যখন হাঁটতে বের হয়েছিল মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করে এই সব কিছুর সাথে কি আপনিও জড়িত? এই সব কিছু শুনে আমরা অবাক হয়ে যায়। সে কোনোভাবে পাশ কাটিয়ে চলে আসে সেখান থেকে। এদিকে সাহিলের পরিবার মুম্বাই চলে আসে এই কেসটা লড়ার জন্য, কারণ তারা এখনও বিশ্বাস করে সাহিলের নিখোঁজ হওয়ার পেছনে সোহানির হাত রয়েছে, তাই তারা সোহানির বেলটা মেনে নিতে পারছে না। এদিকে সোহানি যখন জেল থেকে বের হয় মিডিয়ার লোকরা তাকে ঘিরে ধরে। সোহানি আবারও বলে সে সাহিলকে খুন করেনি আর সাহিল বেঁচে আছে, এটা সে 3 দিনের মধ্যে প্রমাণ করে দেবে। এই মিডিয়ার লোকগুলোর মধ্যে আমারও ছিল যে এই কথাটা শুনে অবাক হয়ে যায়। এদিকে সাহিলকে দেখানো হয় যে এখনও ইন্ডিয়া ছাড়তে পারেনি। আর টিভিতে যখন সোহানির সেই ইন্টারভিউটা দেখে সে নিজেও অবাক হয়ে যায়, ভয় পেতে শুরু করে। এদিকে সিবিআইয়ের একজন অফিসার শর্মিলা গুপ্তা আমাদের সাথে কথা বলে আর বলে ভাইয়ের খুনির সাথে দেখা করার জন্য দিল্লি থেকে মুম্বাই চলে এসেছেন, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আর সাহিল কি আপনাকে কখনো স্ক্যামের কথা কোনো বলেছিল? কিন্তু আমারা বলে সাহিল আমাকে কখনো কিছুই বলেনি। এদিকে সাহিল আরও একটা নিউজ দেখতে পায়, সেটা হচ্ছে করোনার কারণে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক তাই 4 দিনের মধ্যে আবারও সেই বর্ডার খোলা হবে। আর এটা দেখে তড়িঘড়ি করে সাহিল কিছু সিম বের করে, সেখান থেকে একটা সিম নিয়ে কাউকে কল করে। এদিকে আমারা যখন বাড়ি ফিরছিল সেই অ্যাডভোকেট চৌধুরী তার সাথে দেখা করে, আবারও আমারাকে থ্রেট দেয় আর বলে তোমার বাবু যদি এবার টাকা ফেরত না দেয় তাহলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। আমার যখন তার বাবাকে কথাটা বলে তার বাবা রাজীব বলে আমি সবকিছু দেখে নেব, আমি সবকিছু সামলে নেব, তুমি ভয় পেও না। এদিকে সাহিলকে দেখা যায় সে বাইরে বের হয়ে এসেছে সবকিছু নিয়ে এবং একজনের সাথে ফোনে কথা বলছে আমি এখন করোনার টেস্টও করাতে পারছি না, তার জন্য আমার আইডি প্রুফ লাগবে, আমার কিছু নেই। অন্যদিকে আমার টাকাও শেষ হয়ে যাচ্ছে, 4 দিনের মধ্যে নেপালের বর্ডার খুলে যাচ্ছে, এই 4 দিনের মধ্যে নেপালে যাওয়ার টিকিট এবং টাকা আমার চাই, যে করেই হোক। এদিকে আমারও এতদিনে বিশ্বাস করতে পেরেছে যে সাহিল হয়তো এখনো জীবিত রয়েছে, তাই স্যামকে দিয়ে সে সাহিলের লোকেশন ট্রেস করাতে চায়, কিন্তু কোনোভাবেই কাজ হয় না, কারণ সাহিল কখনো একটা সিম ব্যবহার করে না। একটা নতুন সিম নিয়ে কারোর সাথে 30 সেকেন্ডের কম কথা বলে সেটা ফেলে দেয়, এই জন্য স্যাম তার লোকেশন ট্রেস করতে পারে না। এদিকে সাহিল বাস দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু পুলিশের চেকপোস্টে বাসটিকে থামানো হয় আর পুলিশ সব যাত্রীর কোভিড টেস্টের রিপোর্ট দেখতে শুরু করে, কিন্তু সেখানে সাহিল ভয় পেয়ে যায় কারণ তার কোভিড টেস্টের রিপোর্ট ছিল না। কিন্তু যখনই পুলিশ একটা জরুরি কাজে নেমে যাবে ওই সময়টাতে সাহিল কাশতে শুরু করে আর পুলিশ তাকে নিয়ে আসে।
এদিকে দেখা যায় প্রতীক দেখা করতে আসে সোহানির কাছে এবং বলে আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু সোহানি বলে অনেকটা লেট হয়ে গেছে, সে তাকে ফিরিয়ে দেয়। এদিকে সোহানি কল করে রাজীবকে, বলে আমি আপনাদের তিনজনের সাথে দেখা করতে চাই। একটি বাড়িতে সোহানি তাদের তিনজনকে ডাকে, তারা যায়। সোহানি বলে আপনারা সবাই জানেন সাহিল আমাদের কিভাবে বোকা বানিয়েছে, আর আমি চাই সাহিলকে খুঁজে বের করতে, এই জন্য আমাকে সাহায্য করুন। কিন্তু সাহিলের বাবা মা কোনোভাবেই সোহানির কথা বিশ্বাস করে না, বরং তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। একটা সময় সোহানিও রেগে যায় আর সাহিলের বাবা রাজীবকে অর্থাৎ সোহানির শ্বশুরকে সে অপমান করে। এতে রাজীব প্রচণ্ড রেগে যায় এবং সোহানিকেই গলা টিপে ধরে। সবাই তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে সোহানি তার সোশ্যাল মিডিয়াতে লাইভ শুরু করে এবং তার সাথে কি হয়েছে সেটা বলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রাজীব এবং আমারা দুজনেই সোহানির প্রতি প্রচণ্ড রেগেছিল, আর রেগে গিয়ে রাজীব বাইরে বের হয়ে পড়ে আর আমারাও বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে। তখনই দেখা যায় সোহানির বাড়িতে কেউ কলিং বেল বাজায়। সোহানি মোবাইলের লাইভে ছিল, সে দরজা খুলতে হঠাৎ করেই কেউ তাকে গুলি করে বসে। আর সোহানির করার লাইভে সেটা রেকর্ড হলেও কে তাকে গুলি করেছে সেটা দেখা যায় না, অর্থাৎ খুনির হাত শুধু দেখা যায়। আর এই দৃশ্যটাই সিজন 2 এর শুরুতে দেখানো হয়েছিল, আর এতে সোহানি মারা যায় সেখানে। এদিকে সোহানির কেসটা পুলিশ অফিসার শর্মিলা ইনভেস্টিগেশন করছিল। গুজরাল পরিবার সবাইকে থানায় নিয়ে আসা হয়, প্রতীককেও, কারণ প্রতীকও সেই রাতে সোহানির সাথে দেখা করেছিল। গুজরাল পরিবারের সবাই বলতে থাকে সোহানি আমাদের সেখানে ডেকেছিল আর আমার তার সাথে কথা বলেছি। একটা সময় সোহানি আমাদেরকে অপমান করছিল, সেখানে কিছুটা হাতাহাতি হয়, কিন্তু সোহানি তখনও জীবিত ছিল আর আমরা সেখান থেকে তখন চলে এসেছিলাম। এর বেশি কিছু আমরা কিছুই জানি না। কিন্তু এই কথা পুলিশ মানতে নারাজ, তাই তাদের ডিএনএ টেস্ট করানো হয়। শর্মিলা রাজীবকে ইন্টারোগেশন করতে থাকে। সোহানির মৃত্যুটা হয়েছে 8mm এর একটা বুলেট দিয়ে, আর এই বুলেটের গানটাই তো আপনার কাছে রয়েছে। অন্যদিকে মার্ডার ওয়েপনটা এখনো মিসিং, আমরা সেটা পাইনি। আপনার গানটা কোথায়? রাজীব বলে আমার গানটাও অনেকদিন ধরে মিসিং, আমি সেটা পুলিশে কমপ্লেন লিখিয়েছি। এরপরে শর্মিলা জিজ্ঞেস করে যে সোহানির মৃত্যুটা হয়েছে 10:30 আর তার ঠিক কিছুক্ষণ আগেই আপনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? রাজীব কোনো কিছুই বলতে পারে না। রাজীব একটা সময় বলে আমি ড্রাইভে গিয়েছিলাম। অন্যদিকে প্রতীককে একই কথা জিজ্ঞেস করে। প্রতীক বলে ওই সময়টাতে আমি বাসায় ছিলাম, এমনকি চাইনিজ খাবার অর্ডার করেছিলাম। অর্থাৎ প্রতীকের কাছে একটা প্রমাণ রয়েছে। এরপরে আমারাকেও জিজ্ঞেস করা হয়, কিন্তু আমারাও কোনো উত্তর দিতে পারে না। সে বলে সে হাঁটতে বের হয়েছিল। সোহানিকে কে খুন করেছে এই প্রশ্নের উত্তরে তারা বারবারই বলতে থাকে তারা সোহানিকে খুন করেনি। অন্যদিকে সেই থানায় দেখানো হয় যেখানে সাহিলকে সেই বাস থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। সাহিল সেখানকার পুলিশের সাথে কথা বলে মাস্ক পরেই, যার ফলে সাহিলকে তারা চিনতে পারে না। অন্যদিকে সাহিল সেই পুলিশকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে এসে পড়ে। এদিকে সেই দিনের ইন্টারোগেশনের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাসায় আসার পরে আমারা কল করে স্যামকে। আমারা স্যামকে বলে আমাকে যখন ইন্টারোগেশন করা হচ্ছিল শর্মিলা বলছিল আমার ব্লাড সোহানির মার্ডার স্পটে পাওয়া গেছে। যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা তো প্রতীকও হতে পারে, শর্মিলা বলে যে ডিএনএ টেস্ট এখনো আসেনি। আমারা বলে যদি ডিএনএ টেস্ট নাই আসে তাহলে উর্মিলা কিভাবে জানতে পারলো সেই ব্লাডটা আমারই ছিল? তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ঘোটালা রয়েছে। তুমি আমার জন্য ফরেনসিক রিপোর্ট হ্যাক করতে পারবে? স্যাম বলে হয়তোবা পারবো। স্যাম আমারের জন্য এত কিছু করছিল কারণ এতদিনে স্যাম আমারাকে ভালোবেসে ফেলেছে। এদিকে শর্মিলা পিকেবি ব্যাংকের ডিরেক্টর কামলেকারের সাথে দেখা করতে আসে এবং সেই স্ক্যামের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু কামলেকার কোনোভাবেই তার সাথে ঠিকঠাকভাবে কথা বলছিল না। এটা থেকে বোঝা যায় এই স্ক্যামের সাথে হয়তোবা সে জড়িত ছিল, যার ফলে এই কথাগুলো বারবার সে এড়িয়ে যেতে চাইছিল। শর্মিলাও এটা বুঝতে পারে, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। শর্মিলা এরপরেই সেই কামলেকারকে বলে আমরা কয়েকটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছি যেখানে সাহিল স্ক্যামের পরে সেই টাকাগুলো ট্রান্সফার করেছে। সেই ব্যাংকের ডিটেলস আমরা ট্র্যাক করার চেষ্টা করছি, পেয়ে গেলেই অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাব। এছাড়া আমরা কয়েকটি আনলিস্টেড নাম্বারও পেয়েছি, সেই নাম্বারগুলো যদি কোনোটা আপনার সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে আমরা আপনাকে জানাবো। এতে কামলেকার এতক্ষণে কিছুটা ভয় পেয়ে যায়। যখনই শর্মিলা সেখান থেকে চলে যাচ্ছিল তখনই কামলেকার শর্মিলার পার্সোনাল লাইফ নিয়ে তাকে অ্যাটাক করে। সে মজা করে বলতে থাকে আপনার তো ডিভোর্স হয়েছে তাই না? আপনার হাজব্যান্ড আসলে জেনে গিয়েছিল আপনার আরও একজন গার্লফ্রেন্ড রয়েছে, এই জন্যই ছেড়ে গিয়েছিল
তাই তো? অর্থাৎ শর্মিলা একজন লেসবিয়ান ছিল আর সেটা নিয়ে তার সাথে মজা করতে থাকে। অন্যদিকে শর্মিলা যখন অফিসে আসে তখন সে দেখতে পায় সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। শর্মিলার বস তাকে সাবধান করে দেয়, বলে এটা কাজের জায়গায়, এখানে তোমার পার্সোনাল লাইফকে আসতে দিও না, যদি আসে এতে তোমার পক্ষেই খারাপ হবে, আমরা তোমাকে এখানে আর রাখতে পারবো না। অর্থাৎ কামলেকার সবার মধ্যে সেই কথাটা অর্থাৎ শর্মিলার সেই ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিল। এদিকে দেখা যায় সাহিলকে খোঁজার জন্য বিভিন্ন লোকেরা তার ছবি নিয়ে ঘোরাঘুরি করছিল। অন্যদিকে সাহিল কাউকে মেসেজ করছিল যে তার একটা ফেক আইডি লাগবে, নেপালের বর্ডার কয়েকদিনের মধ্যে খুলে যাবে। আর সে বারবার কামলেকারকে ফোন করছিল, কিন্তু কামলেকার তার ফোনটা রিসিভ করছিল না, কারণ তার ফোন রিসিভ হলেই পুলিশ সেই ফোনটা ট্রেস করতে শুরু করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল এই স্ক্যামের পেছনে সাহিল আর কামলেকার একসাথে রয়েছে। অন্যদিকে কামলেকার সাহিলের ফোন ধরছিল না দেখে সাহিল লোকাল একজন লোকের সন্ধান পায় এবং তাকে যে টাকা দেয় 12,000, যাতে নেপালের বর্ডার ক্রস করার জন্য তাকে ফেক আইডি বানিয়ে দেয়। সেই লোকটা বলে ঠিক আছে, তুমি একদিন পরে যে ওই স্টুডিওতে যে দেখা করবে এবং এই ছেঁড়া নোটটা দেবে, তাহলেই তোমাকে আইডি পাঠিয়ে দেবে। এদিকে সোহানি মারা যাওয়ার আগে যে লাইভটা করেছিল মিডিয়ার কাছেও চলে আসে। তারা টিভিতে সেটা প্রচার করতে থাকে আর জিজ্ঞেস করে এখনো কেন গুজরাল পরিবারকে অ্যারেস্ট করা হয়নি। এদিকে শর্মিলা আবারও হোটেলে গুজরাল পরিবারের সাথে দেখা করতে আসে। এরপরে একটা টি শার্ট দেখিয়ে আমারাকে জিজ্ঞেস করে এই টি শার্টটা তো তোমার, তাই না? আমরা বলে হ্যাঁ। শর্মিলা বলে এই টি শার্টে একটু রক্তের ফোঁটা পাওয়া গেছে, যেটা সোহানির ছিল, সেটা কি করে আসলো? কথাটা শুনে আমারা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে সে কিছুই বলতে পারছিল না, চুপচাপ করে বসেছিল। কিছুক্ষণ পরে আমারা বলতে শুরু করে, বলে তারা যখন সেই বাসা থেকে চলে আসছিল তখনই আমরা দেখতে পায় তার মোবাইলটা সে সেখানেই রেখে এসেছিল। আর সে যখন ভেতরে যায় তখন হঠাৎ করেই সোহানি ভায়োলেন্ট হয়ে যায় আর তাকে বলে তুমি আমার আর প্রতীকের প্ল্যানটা নষ্ট করে দিয়েছো। আর এভাবেই সে চিৎকার করতে থাকে আর তাকে খামচাতে শুরু করে। অন্যদিকে সত্যিকারে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা সেখানে যাওয়ার পরে সোহানি তাকে বারবার বলছিল তুমি জানো সাহিল জীবিত আছে, কোথায় আছে বলে দাও, আমি বারবার জেলে যেতে পারবো না। কিন্তু আমরা কিছু বলছিল না দেখে সোহানি রেগে গিয়েছিল এবং তাকে জোর করে ধরেছিল আর তাতেই হয়তো ব্লাডটা লেগে গিয়েছিল। এদিকে এর একদিন পরে সাহিল সেই স্টুডিওতে চলে আসে আর সেই সেরা নোটটা দেয়, কিন্তু সেই লোকটা কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সাহিল বুঝতে পেরে যায় সেই লোকটা তাকে ধোঁকা দিয়েছে, অর্থাৎ অজানা এক স্টুডিওর নাম বলেছে এবং তার কাছ থেকে সেই ফেক আইডি বানানোর জন্য 12,000 টাকা নিয়েছে, যেটা সাহিলের শেষ সম্বল ছিল। সাহিলের সাথে সেই স্টুডিওর একটা লোকের ঝামেলা হয়ে যায়, সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। পাশ থেকে একটা লোক সেই সাহিলকে সন্দেহ করতে থাকে, কারণ সেই লোকটাই সাহিলকে এখানে খুঁজতে এসেছিল। এদিকে কামলেকে দেখা যায় শর্মিলার হায়ার অফিসারকে কল করে আর তাকে থ্রেট দেয়, বলে আপনার সেই কাস্টোডিয়াল ডেথের কেসটা এখন আমার মনে আছে, সেটা ব্যাপারে যদি কিছু না করতে চান তাহলে আপনি যেটা বলছি সেটা করুন। এরপরে সেই হায়ার অফিসার শর্মিলাকে কল করে আর বলে 2 দিনের মধ্যে কেসটা সলভ করো, নাহলে কেসটা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। এদিকে সাহিল আবারও একজনকে SMS করতে থাকে, যেখানে বলে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে, সিমও শেষ হয়ে যাচ্ছে, কোনো একটা ব্যবস্থা করুন। এদিকে দেখা যায় শর্মিলা যেহেতু 2 দিন সময় দেওয়া হয়েছিল সেই কেসটা সে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে থাকে, তাদের সবার জবানবন্দি সে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে আমারাকে কল করে স্যাম, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মার্ডার স্পটে তোমাদের 3 জনের ডিএনএ ছাড়াও আরও একজনের ডিএনএ পাওয়া গেছে। কথাটা শুনে আমরা অবাক হয়ে যায়, কিন্তু কার ডিএনএ পাওয়া গেছে সেটা এখনো জানা যায়নি, কারণ টেস্ট এখনো চলছে। আমরা বুঝতে পারে শর্মিলা হয়তো কাউকে বাঁচানোর জন্য তাদের 3 জনকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে অফিসের মধ্যে শর্মিলাকে দেখা যায় লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে আর বলে আমি তো তোমাকে বলেছি যে তোমার নাম এর মধ্যে আসবে না, তুমি কেন আমাকে কল করছো? যখনই তার বস চলে আসে সে ফোনটা রেখে দেয়। এদিকে কামলেকার যেহেতু সাহিলের ফোন ধরছিল না, এই জন্য সাহিল ফোন করে তার অ্যাসিস্ট্যান্ট গাইকন্ডকে এবং তাকে ফোন করে বলে আমি যদি ফেসে যাই তাহলে তোমরা সবাই ফেসে যাবে, টাকা আর ফেক আইডি দুইটাই আমার চাই, নেপালের বর্ডার খুলে যাবে আর আমি সেখান থেকে চলে যাব। কিন্তু গাইকন্ডে সাহিলকে না চেনার ভান করে। অন্যদিকে শর্মিলার একজন পুলিশ অফিসার এটা ট্র্যাক করছিল, তখনই সে শর্মিলাকে এসে বলে গাইকন্ডের ফোন নাম্বার থেকে আননোন নাম্বারে কথা বলা হচ্ছে। এদিকে সাহিল যখনই কথা বলছিল ঠিক ওই সময়টাতে 2 জন ছিনতাইকারী তার ফোনটা নিয়ে যায়। এদিকে শর্মিলা দেখতে পায় এখনও সাহিলের ফোনটা অ্যাক্টিভ রয়েছে, তাই সে লোকাল টিমকে কল করে এবং সেখানে যেতে বলে, কিন্তু পুলিশ যাওয়ার পরে সেই 2 জন ছিনতাইকারীকে ধরে, যার ফলে এবারও সাহিল তাদের হাত থেকে বেঁচে যায়। আর পুলিশ যখনই সেখান থেকে চলে যায় দেখা যায় সাহিল সেখানেই ছিল, অর্থাৎ সেই ছিনতাইকারীদের পিছু পিছু সে সেখানে চলে এসেছিল তার মোবাইল নেওয়ার জন্য, কিন্তু যখনই সে পুলিশের গাড়ি দেখতে পেয়েছিল সে লুকিয়ে পড়েছিল।
অন্যদিকে তখনই গাইকন্ডে এবং কামলেকারকে ধরে নিয়ে আসা হয়। গাইকন্ডেকে জিজ্ঞেস করা হয় নেপাল বর্ডারের কাছাকাছি থেকে তোমাকে কে কল করেছিল এবং কামলেকারের ব্যাপারে কি বলেছে, সব কল রেকর্ড আমাদের কাছে আছে, সবকিছু খুলে বলো। কামলেকার যখন দেখে সে নিজেই ফেসে যাচ্ছে তখন সে গাইকন্ডের দোষ দিয়ে দেয়, বলে এই হয়তোবা ভুলভাল কিছু করছে, ওকে ধরে নিয়ে যান। এতে গাইকন্ডে একেবারেই ভয় পেয়ে যায়, সে বলে সে কিছু করেনি। এদিকে সাহিল যখন তার হোটেলে ফিরছিল সে দেখতে পায় তার হোটেল রুমের দরজাটা খোলা। লুকিয়ে লুকিয়ে সে দেখতে পায় একটা লোক গান হাতে তার পুরো ঘরটা সার্চ করছিল। বোঝাই যাচ্ছিল এই হচ্ছে সেই লোক যে সাহিলকে এখানে খুঁজতে এসেছিল। কিন্তু সেই লোকটা টের পেয়ে যায় দরজার বাইরে কেউ আছে, এই জন্য সে গান নিয়ে বাইরে বের হয়ে আসে। কিন্তু সাহিল ততক্ষণে পালিয়ে গেছে সেখান থেকে, এই জন্য লোকটা সাহিলকে আর খুঁজে পায় না। এদিকে আমরা আবারও স্যামের সাথে কথা বলছিল, বলে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হলে 4 নম্বর ডিএনএটা কার সেটা আমাদের জানতেই হবে। স্যাম বলে তাহলে শর্মিলার মোবাইল হ্যাক করতে হবে, আর এর জন্য একটি স্পাইওয়্যার শর্মিলার মোবাইলে ইনস্টল করতে হবে, কাজটা তোমাকেই করতে হবে। পরদিন সকালবেলাতেই আমরা তার বাবা মাকে খুলে বলে যে ডিএনএ রিপোর্টে আরও একজনের ডিএনএ পাওয়া গেছে মার্ডার স্পটে, কিন্তু শর্মিলা সেটা তাদের থেকে লুকাচ্ছে, তার মানে নিশ্চয়ই খুনটা সেই লোকটাই করেছে। এই খবরটা শুনে রাজীব অনেক খুশি হয়ে যায়, অর্থাৎ তাদের নির্দোষ প্রমাণ করার সে একটা রাস্তা পেয়ে গেছে। এরপরেই সে অ্যাডভোকেট চৌধুরীর সাথে দেখা করে। চৌধুরীকে বলে আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব, আমার আরও একটা কাজ করে দাও, আমি কামলেকারের সাথে দেখা করতে চাই। কিন্তু রাজীব দেখতে পায় হোটেল থেকে 2 জন লোক, শর্মিলার লোক, তাকে ফলো করে আসছিল। রাজীব এবং অ্যাডভোকেট চৌধুরী সেখান থেকে চলে আসে পালিয়ে। এদিকে রাতের বেলা আমারা হোটেলের বাইরে বের হয়, সে দেখতে পায় শর্মিলার 2 জন লোক তাকে ফলো করছে। সে তাদের কাছে আসে আর বলে আমি শর্মিলার সাথে দেখা করতে চাই। তাদের সাথে সে শর্মিলার বাসায় চলে আসে। এদিকে রাজীব কামলেকারের সাথে দেখা করার পরে সেই কথাটা বলে যে ডিএনএ রিপোর্টে আরও একজনের ডিএনএ পাওয়া গেছে মার্ডার স্পটে, কিন্তু শর্মিলা সেটা লুকিয়ে ফেলছে। ওইদিকে কামলেকারও শর্মিলাকে কুপকাত করার একটা পথ পেয়ে যায়। এদিকে আমারা শর্মিলাকে বলে আমি তোমার সাথে আলাদা একটু কথা বলতে চাই, এবং শর্মিলাকে ড্রিঙ্কস আনার কথা বলে তার মোবাইলে ফায়ার ওয়্যারটা ইনস্টল করে দেয় যাতে করে স্যাম সেটা হ্যাক করে ফেলতে পারে। এদিকে কামলেকার সোহানীকে ফাঁসানোর জন্য সেই 4 নম্বর ডিএনএর কথা মিডিয়াতে লিক করে দেয়, আর মিডিয়াতে এটা ফলো করে প্রচার করতে থাকে। অন্যদিকে আমারা যখন সেখান থেকে চলে আসছিল সে শর্মিলার মোবাইলটা চেক করছিল, ঠিক তখনই সে 4 নম্বর ডিএনএর নামটা দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর দৌড়ে তার বাবার কাছে চলে আসে। তার বাবা তখন হাসছিল যে সে শর্মিলাকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু আমারা বলে 4 নম্বর ডিএনএটা হচ্ছে সাহিলের, আর সাহিল সবার চোখে মারা গেছে, এই জন্যই শর্মিলা সেই ডিএনএর কথা সবার কাছ থেকে লুকিয়েছিল। কথাটা শুনে তারা সবাই হতবাক হয়ে যায়। এদিকে সাহিল ধাবায় খাবার খাওয়ার সময় সে শুনতে পায় যে একটা ট্রাক নেপাল বর্ডার ক্রস করবে। সে লুকিয়ে সেই ট্রাকের ভেতরে উঠে যায়। রাজীব নিজেকে সামনে নিয়ে কিছুটা দূরে এসে সাহিলকে কল করে আর বলে তুমি কি সোহানীকে খুন করেছো? অর্থাৎ এতদিন সাহিলের সাথে তার বাবার যোগাযোগ ছিল। সাহিল বলে আমি তাকে খুন করব কি করে, আমি তো এখানে। তখন বলে সে তাহলে তোমার ডিএনএ মার্ডার স্পটে কিভাবে পাওয়া গেল? সাহিল বলে আমি কিচ্ছু জানি না। তখনই আমরা আর তার মা দেখতে পায় রাজীবকে যে সে সাহিলের সাথে কথা বলছে। অন্যদিকে গাড়ি চালানোর সময় সে ট্রাকের ড্রাইভারগুলো সাহিলের কথার শব্দ শুনতে পেয়ে গাড়ি থামিয়ে পিছনে চলে আসে এবং সাহিলকে তারা দেখে ফেলে। আমারা তার বাবাকে রিকোয়েস্ট করে পুলিশকে যেন বলে দেয় যে সাহিল কোথায় আছে, না হলে তাদের 3 জনের ডিএনএ মার্ডার স্পটে পাওয়া গেছে। সাহিল তো পুলিশের চোখে মৃত, তাদের 3 জনকেই ধরে ফেলবে। আমারা বলে তুমি এখনো তোমার ছেলেকে প্রোটেক্ট করবে। সাহিল হয়তোবা সোহানীকে খুন করেছে, নয়তো ওর ডিএনএ ওখানে পাওয়া যেত না, আর ওর খুনের জন্য আমরা 3 জন ফেঁসে যাব। প্লিজ তুমি বাবা পুলিশকে বলো। সে কান্না করতে থাকে, কিন্তু সাহিলের বাবা রাজীব বলে আমি তোমাকে রক্ষা করব, তুমি টেনশন করো না। ঠিক তখনই দেখা যায় পুলিশ চলে আসে, কিন্তু তারপরও রাজীব মুখ খোলে না যে সাহিল জীবিত রয়েছে। আর আমারাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কারণ তার বিরুদ্ধে আরও একটা প্রমাণ পেয়েছিল শর্মিলা। অন্যদিকে সে ট্রাক ড্রাইভার যখন সাহিলকে ধরে ফেলে, তার স্ত্রী তার 2 জন বাচ্চাকে রেখে নেপালে একজন লোকের সাথে পালিয়ে গেছে। তার স্ত্রীকে খোঁজার জন্যই সে যাচ্ছে। সেই 2 জন লোক বুঝতে পারে সাহিলের হয়তো সত্যি বিপদ, তাই তাকে নিজেদের সাথে করেই সামনে বসিয়ে নিয়ে যেতে থাকে নেপালের দিকে। এদিকে আমারাকে বলছিল তুমি আমার মোবাইল হ্যাক করেছো। অর্থাৎ শর্মিলা যখন বুঝতে পারে যে আমরা তার বাড়িতে এমনি এসেছে, তখন সে নিজের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পায় আমরা তার মোবাইলে কিছু একটা ইনস্টল করছিল। তখনই সে বুঝতে পেরে যায় সে তার মোবাইলটা হ্যাক করেছে, আর এই জন্যই সে আমারাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আমরা বলতে থাকে সবই বুঝলাম, কিন্তু 4 নম্বর ডিএনএটা কার ছিল আর সেটা কেন আপনি আমাদের বলেনি? তখনই শর্মিলা বলে 4 নম্বর ডিএনএটা হয়তোবা
সাহিলের ছিল, কিন্তু সেটা আসা স্বাভাবিক, কারণ সেখানে সোহানি ছিল। আর সোহানি যেহেতু ছিল, তাই সাহিলের কাপড় চোপড়, হেয়ার ব্রাশ অনেক কিছুই থাকতে পারে। আর এই জন্যই হয়তোবা তার ডিএনএটা সেখানে পাওয়া গেছে। কিন্তু তোমাদের ডিএনএ সেখানে পাওয়া যাওয়ার কথা নয়, কিন্তু তার সত্ত্বেও পাওয়া গেছে। আর তুমি সেদিন কোথায় গিয়েছিলে তারও কোনো প্রমাণ নেই। তখনই আমারা বলে, আমার প্রমাণ হচ্ছেন আপনি, কারণ এখানে আসার পর থেকে আপনার লোকেরা যে আমাকে ফলো করছে সেটা আমি জানি। আর সেদিন আমি কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটা আপনি ভালো করেই জানেন। এতক্ষণে শর্মিলার মুখটা শুকিয়ে যায়, কারণ এতদিন সে আমারাকে দোষারোপ করতে পেরেছে, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু আমারা এখন যে প্রমাণটা দিয়েছে সেটা কোনোভাবেই শর্মিলা অস্বীকার করতে পারছে না। এদিকে সুনিতা রাজীবকে বলতে থাকে, সাহিল আমাদের ব্যবহার করেছে। রাজীব বলে, ও কেন আমাদের ধোকা দেবে, কেন আমাদের ব্যবহার করবে? ও তো আমাদের টাকা দিয়ে সাহায্যও করবে। ও বলেছে আমার ব্যাংক ঋণগুলো মিটিয়ে দেবে। এটা দেখে সুনিতা অবাক হয়ে যায়, বলে, তার মানে টাকার জন্য তুমি এসব কিছু করছো? টাকার জন্য তুমি আমারাকে পুলিশের হাতে তুলে দিলে? এদিকে আমরা যেহেতু বুঝতে পেরেছিল তার বাবাও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি, তাই সে শর্মিলাকে বলে, শুধুমাত্র একজনই রয়েছে, বাবা, যার কাছে কোনো প্রমাণ নেই ওই সময় সে কোথায় গিয়েছিল, কারণ তার মা ওই সময় বাড়িতেই ছিল, এটার প্রমাণ রয়েছে। এছাড়া মার্ডার ওয়েপনের বর্ণনা অনুযায়ী রাজীবের কাছে যে ধরনের গান ছিল ওই গান দিয়েই সোহানীকে মারা হয়েছে। এতে করে শর্মিলা আমারাকে ছেড়ে দিয়ে রাজীবকে ধরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, ওই রাতে আপনি কোথায় গিয়েছিলেন আর আপনার গানটা কোথায়? ওই রাতে রাজীব কোথায় গিয়েছিল সেটাও সে বলতে পারে না, তার গানটা কোথায় সেটা কিভাবে হারিয়েছে সেটাও সে বলতে পারে না। শর্মিলা রাজীবকে একটা রাতের জন্য সময় দেয় আর বলে, ভাবতে থাকুন, নিজেকে কিভাবে বাঁচাবেন সেটা নিয়ে ভাবতে থাকুন, কারণ এর থেকেও কম প্রমাণে সোহানীর বেল পেতে 6 মাস লেগে গিয়েছিল সাহিলের কেসে। আর আপনাকে খুনি প্রমাণ করার আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। সারা রাত ভাবতে থাকে রাজীব। অন্যদিকে সাহিলকে সেই বর্ডারের কাছাকাছি চলে আসতে দেখা যায়। তখন এই দুইজন ড্রাইভার বলে, আপনি এখানে পিছনে চলে আসুন, আপনাকে লুকিয়ে রাখতে হবে, না হলে বর্ডারে থাকা পুলিশরা আপনার আইডি প্রুফ চাইবে। এদিকে সাহিলকে যখন সেই গাড়িতে লোকাচ্ছিল তখন অন্য একটি লোক দেখে ফেলে এবং সাথে সাথে সে একজনকে কল করে আর বলে, আপনারা যাকে খুঁজছেন তাকে নেপাল বর্ডারের কাছে পাওয়া গেছে। অন্যদিকে রাজীব অবশেষে বলে দেয় যে সাহিল জীবিত রয়েছে, হয়তোবা সাহিলই এই খুনটা করেছে। কিন্তু শর্মিলা তার কথা বিশ্বাস করে না। অবশেষে বিশ্বাস করানোর জন্য রাজীব সাহিলকে কল করতে শুরু করে। পুলিশ যাতে সাহিলের মোবাইল নাম্বার ট্রেস করতে পারে এই জন্য রাজীব তার সাথে বিভিন্নভাবে কথা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে থাকে। কিন্তু যখনই সাহিল সেই ট্রাকটা বর্ডার ক্রস করতে যাবে ঠিক তখনই দেখা যায় দুইজন লোক গান নিয়ে এবং সাহিলের ছবি নিয়ে ট্রাকগুলোতে খোঁজাখুঁজি করছিল। আর সেই দুইজন ড্রাইভার সাহিলের ফটো দেখে তাদের বলে দেয় যে তার ট্রাকের ভিতরেই সাহিল রয়েছে। আর সাহিলকে সে ধরে ফেলে, বলে, কামলে স্যার তোমাকে ডাকে। অর্থাৎ কামলে সাহিলকে খুন করে ফেলতে চাইছিল যাতে সেই স্ক্যামের কোনো প্রমাণ না থাকে। সেই লোকটা গান পয়েন্টে সাহিলকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই সাহিল সেই লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে পালাতে পারে না। সেই লোকটা একটু পরেই তাকে ধরে ফেলে। যখনই সে সাহিলকে মেরে ফেলতে যাবে ঠিক ওই সময়টাতে পেছন থেকে কেউ গুলি করে সেই লোকটাকেও মেরে ফেলে। আর এরা ছিল পুলিশ। পুলিশ শর্মিলাকে কল করে আর বলে, আমরা সাহিলকে পেয়ে গেছি, সাহিলকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি সেখানে। এরপরে রাজীব শর্মিলাকে জিজ্ঞেস করে সাহিল কি খুনের ব্যাপারটা কনফেস করেছে। তখনই শর্মিলা বলে, কিসের খুন? কারণ সোহানীর খুনি হয়নি। এটা সোহানী এবং শর্মিলার একটা প্ল্যান ছিল সাহিলকে ধরার জন্য, কারণ সে এবং কামলে 350 কোটি টাকার স্ক্যামের মূল হোতা ছিল। আর শর্মিলা তাকে ধরার জন্যই সোহানীর সাথে মিশে এই প্ল্যানটা করে। আর সোহানীও যেহেতু বুঝতে পেরেছিল সাহিল তাকে ফাঁসানোর জন্য এসব করেছে, এই জন্য সেও রাজি হয়ে যায় এই ড্রামাটা করার জন্য। এতক্ষণ পর্যন্ত গুজরাল পরিবারের সাথে যা যা হয়েছে পুরোটাই ছিল শর্মিলার প্ল্যান। সোহানী সেদিন প্ল্যান অনুযায়ী তাদেরকে অপমান করে যাতে করে রাজীব রেগে গিয়ে তার উপরে হামলা করে। ঠিক সেটাই হয়েছে। এরপরে আমরা যখন আবারও সোহানীর সাথে দেখা করতে এসেছিল ঠিক তখনই ইচ্ছে করেই সোহানী তার নিজের কিছুটা রক্ত আমারার কাপড়ে লাগিয়ে দেয়। আর সোহানীর মার্ডারের সময় যে ব্লাড দেখানো হয়েছিল সেটা সোহানীরই ছিল, কারণ শর্মিলা অনেক সাবধান ছিল যাতে এই প্ল্যানটা আমরা ধরতে না পারে। কারণ শর্মিলা আগে থেকেই আমারার ব্যাপারে খোঁজ নিয়েছিল যে শেখ সবকিছুর ভেতরে ঢুকে যায় সত্যিটা জানার জন্য। আর তার সাথে যে হ্যাকার স্যামের একটা লিঙ্ক আপ রয়েছে এটাও শর্মিলা জানতো। আর এই জন্যই এই নাটকটা এত নিখুঁতভাবে করেছে যাতে কেউ জানতেই না পারে। সোহানী জানতো এই নাটকের ব্যাপারে কয়েকজন মানুষই শুধু জানে যারা এই কেসটাকে সত্যি সলভ করতে চায়। আর আমরা সেই কাজটাই করে। সেখানে সাহিলের ডিএনএ ইচ্ছে করেই দেওয়া হয়েছিল যাতে ডিএনএ রিপোর্টে সাহিলের নামটা আসে।
যাতে গুজরাল ফ্যামিলির সবাই বুঝতে পারে যে সাহিলই সোহানীকে খুন করেছে এবং তারা নিজেদের ঘাড়ে যখন দোষ চলে আসবে নিজেদের বাঁচানোর জন্য সাহিল বেঁচে আছে এবং কোথায় আছে এটা বলে দেবে। আর এটাই ছিল শর্মিলার প্ল্যান, আর তাই সেটাই কাজ করেছে। এদিকে শর্মিলাকে সেই দিন অফিসের রাত্রে সোহানী কল করেছিল আর বলেছিল তোমার প্ল্যানটা ঠিকঠাকভাবে কাজ করছে। এদিকে সাহিলকে অ্যারেস্ট করার সাথে সাথে সব স্ক্যামের রহস্য ফাঁস হয়ে যায় আর কামলেকেও অ্যারেস্ট করা হয়, সাহিলকেও। অন্যদিকে কামলের সাথে যুক্ত থাকায় সেই অ্যাডভোকেট চৌধুরীকেও পুলিশ অ্যারেস্ট করে। অন্যদিকে সিবিআইয়ের অফিসে চলে আসে সোহানী সাহিলের সাথে দেখা করার জন্য। সোহানী সাহিলকে তার বিয়ের রিংটা ফিরিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে সাহিল সোহানীকে দেখার পরে বুঝতে পেরে যায় এই পুরোটা পুলিশের একটা নাটক ছিল তাকে ধরার জন্য। সে প্রচন্ড রেগে যায় আর সেখানেই চিৎকার করতে থাকে পাগলের মতো। আর এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।